দর্শক, এখন রয়েছে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের আবাসন খাত নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ রিহাবের ভাইস প্রেসিডেন্ট ও বেসিক বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল লতিফ। আমরা কথা বলছি তার সাথে। জনাব আব্দুল লতিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। লতিফ, অনেকদিন ধরে আসলে আবাসন খাত নিয়ে কাজ করেন, মানুষের অত্যন্ত বড় একটি স্বপ্নের জায়গা বা মৌলিক অধিকার নিয়ে কাজ করছেন। প্রথমে একটু এই সেক্টরটির অবস্থা যদি তুলে ধরেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে মাধ্যমে আমি সর্বপ্রথম আমার নির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট এবং বোর্ডকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রিয়েল এস্টেট মেম্বার যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করছেন। সুদীর্ঘ 10-12 বছর পরে এসে আমরা নির্বাচিত রিহাবের বোর্ড পেয়েছি। আমরা সদস্যদের কাছে অঙ্গীকারবদ্ধ যে তাদের সমস্যা দিয়ে নিয়ে আমরা কাজ করব, সমাধান করব এবং রিয়েল এস্টেট সেক্টরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদেরই। তো আবাসন ব্যবসা এখন যে অবস্থা চলছে, আমি বলবো না যে খারাপ, ভালো। আবাসন ব্যবসা একটা ভালো ব্যবসা। তো কিছু তো ক্রাইসিস থাকবেই, কিন্তু তারপরেও আমরা বলবো যে ওভারঅল সিচুয়েশন ইজ নট সো ব্যাড। যদিও বৈশ্বিক কারণে যে জিনিসপত্রের দাম অনেক বেড়েছে, সেই সুবাদে ক্রেতাদের ক্রয় ক্ষমতা ওইভাবে বাড়েনি, আমরা একটা চাপের মধ্যে আছি। কিন্তু তার অর্থ এই নয় যে ব্যবসা পরিচালনা করা যাচ্ছে না, যাচ্ছে। নতুন নতুন অনেক বিধিমালা আসছে, ইমারত নির্মাণ বিধিমালা নিয়ে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে, সেই জায়গাটি কেমন হলো? আসলে বিধিমালা যুগ উপযোগী হওয়া উচিত, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা যে বিধিমালাটা এক্সিস্টিং ছিল 2008-এর, প্রথমে ছিল 96 সালে, পরে আসলো 2008-এ। এখন 8-এর পরে 24-এ আবার এটা সংশোধন হওয়া উচিত। কিন্তু সংশোধন যেটা হচ্ছে, এটা বলা চলে যে একবারে নতুন আঙ্গিকে সব কিছু করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় এতটা বিশদ প্রয়োজন ছিল না, পরিবর্তন প্রয়োজন ছিল না। যে জাস্ট যুগ উপযোগী করার জন্য যে যে জায়গাগুলো প্রবলেম আছে সেই জায়গাগুলো অ্যামেন্ডমেন্ট করলেই হতো। কারণ 8-এর বিধিমালাটা একটা সুন্দর সুসংগঠিত বিধিমালা ছিল। আর এখন যেটা হতে যাচ্ছে যে এত এলাবোরেট, এত কিছু এখানে ইনক্লুড করতে যাচ্ছে যে এটা আমি জানি না যে এটা বাস্তবায়ন করা আদৌ সম্ভব কিনা, ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা রাজুক। এই যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া, আমরা হয়তো বা অনেকটা পিছিয়ে গিয়েছে, অপরিকল্পিতভাবে অনেকটা এগিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন হঠাৎ করে কি আসলে এই বিধিমালাগুলো দিয়ে রাতারাতি আমাদের পরিবর্তন সম্ভব? এটা আমার মনে হয় কিছুতেই সম্ভব না। এটা এই বিশেষ করে এই সেক্টরের, বিশেষ করে ডেভেলপার সেক্টরের যে মাস্টার প্ল্যানটা, এটা সুদূর প্রসারী হওয়া উচিত, নট এটা শর্ট টার্ম বেসিস, এটা লং টার্ম বেসিস হওয়া উচিত। যে এটা 3 বছর পর পরেই ড্যাব সংশোধন হবে, বিধিমালা 7-8 বছর পর পর পরিবর্তন হবে। তো এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এইভাবে হতে পারে না। একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে গেলে এটার একটা লং টার্ম ভিশন থাকে। 10 বছর পরেই হবে, 20 বছর পরে কি হবে, 30 বছর পরে কি হবে, সেটাকে মাথায় রেখে যে আমার এখন থেকে 30 বছর পরে কি হবে বা 50 ইয়ার্স পরে কি হবে, ওইটা মাথায় রেখে এই বিধিমালাটাকে যুগ উপযোগী করা বা ড্যাবটাকে সাজানো। কিন্তু দুঃখের বিষয় যে এই ড্যাবে সো মেনি ল্যাগিংস। ড্যাব নিয়ে যেহেতু আপনি কথা বলছিলেন, যে হ্যাঁ অবশ্যই ভালো পরিকল্পনাকে আমরা সাধুবাদ জানাই, সেখানে কোনো দ্বিমত নেই, কিন্তু এই ড্যাব নিয়ে নানা অভিযোগ আছে। এলাকা ভিত্তিক ড্যাব করা হয়েছে, যারা প্রভাবশালী বা বিত্তশালী তাদের অনেক বেশি সুযোগ দেওয়া হচ্ছে, যারা মধ্যবিত্ত তারা অনেকটাই এখানে কি বলবো যে তাদের স্বার্থটা দেখা হয়নি, এরকম অভিযোগ আমরা পাই। এটি আসলে আপনারা কিভাবে দেখেন? আসলে এটা একটা কি বলবো, যে এটা আমি যদি অ্যাজ এ সাধারণ পাবলিক হিসেবে বলি, তাহলে বলবো এখানে অনেক বৈষম্য করা হয়েছে। যে এটা জননেত্রী শেখ হাসিনা, তিনি আমাদের প্রধানমন্ত্রী, তিনি এদেশের রূপকার, তার যে ভিশন ছিল যে আমরা অপরিকল্পিতভাবে আগাচ্ছি নগরটা, কিন্তু এটা পরিকল্পিতভাবে আগানো উচিত। যার জন্য সে ড্যাব প্রণয়নের জন্য ক্ষমতায় আসার পরেই সেই করে ব্যবস্থা নিতে বলেন। ড্যাব হলো বিশদ অঞ্চল পরিকল্পনা, যে ঢাকা শহরের কোথায় ইন্ডাস্ট্রিয়াল জোন হবে, কোথায় রেসিডেন্সিয়াল জোন হবে, রাস্তাঘাটগুলোর চেহারা কি হবে, ফ্লাইওভার কেমন, মাঠগুলো কেমন হবে, খেলার মাঠ, স্কুল, কলেজ ইত্যাদি ইত্যাদি ডিটেলস থাকবে এলাবোরেট। যার জন্য এর নাম হয়েছে
Detail বিশদ area অঞ্চল, plan বা ডিটেল এরিয়া, এটা সাভার, গাজীপুর এগুলোকে অ্যাকুমুলেটেড করা হয়েছে। ফাইন, এটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু এইটার ভিতরে আবার হঠাৎ করে ইমারত নির্মাণ বিধিমালার কিছু অংশের মধ্যে নিয়ে আসা হয়েছে। মানে একটির সাথে আরেকটি একেবারে একটা আইন দিয়ে যদি সবকিছু হয় তাহলে তো আর ইমারত নির্মাণ বিধিমালার প্রয়োজন থাকে না। তা আমি জানি না যে কেন কর্তৃপক্ষ এই ফারের বিষয়টা আবার এখানে যোগ করলেন, ইনক্লুড করা হলো। তো সেইটাও ইনক্লুড করা হলো কোভিড যখন চলমান, যখন সারা দেশের ব্যবসা বাণিজ্য একেবারে স্থবিরতা সারা বিশ্বে, সেই সময় তারা গণশুনানি নিয়ে কিভাবে পাবলিক পারসেপশন নিয়ে ড্যাব পাবলিশ করলো, এইটা সবাইকে সমন্বয় না করে যখন মানুষ ঘর থেকে বের হচ্ছিল না, তারা তড়িঘড়ি করে এই কোভিডের শেষ সময় এসে তারা এটা পাবলিশ করলো। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে না, অনেক বৈষম্য। প্রধানমন্ত্রীর যে ভিশন ছিল যে নগরটাকে পরিকল্পিত করা, যেমন পুরান ঢাকা আমাদের, সেখানে অ্যাক্সিডেন্ট হলে অনেক লোক মারা যায়। তো এই জায়গার একটা পরিকল্পনা করা যে রাস্তাঘাটগুলি কী রকম হবে, বিল্ডিংগুলোর হাইট ন্যূনতম কেমন হবে, কতটুকু জায়গা বাড়ি বানাতে গেলে ছাড়তে হবে, এর একটা রূপরেখা তৈরি করা। কিন্তু দেখা গেল যে পুরান ঢাকাকে এই প্ল্যানিংয়ের মধ্যে ইনক্লুডই করা হয়নি। সেখানে একবারে মিনিমাম একটা ফাড় দিয়ে, যাতে ওখানে আর ডেভেলপমেন্ট না হয়, যে অবস্থায় আছে ওই অবস্থায় থাক। শুধু পুরান ঢাকা না, এরকম আপনার পুরা ঢাকা শহরটাই অ্যাকসেপ্ট পরিকল্পিত। দ্যাট মিনস রাজুকের যে এরিয়া বা যারা ল্যান্ড ডেভেলপাররা যারা 2004-এর অর্ডিন্যান্স অনুসারে যে ল্যান্ড প্রজেক্টগুলো করছে, এইগুলো ব্যতীত যে ভাস্ট এরিয়া 32.4% এরিয়া ঢাকা শহরের, এই বিশাল এরিয়ার প্ল্যানটাকে এসকেপ করা হয়েছে। যদিও তারা বলতেছে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড প্ল্যান করছি, কিন্তু আমরা ওই ওয়ার্ড বাই ওয়ার্ড যখন দেখতেছি যে না, 6 ফিটের উপরেও বিল্ডিং এর প্ল্যান দেওয়া হচ্ছে, 8 ফিটের উপরেও দেওয়া হবে, যেটা আগের এটাই ছিল না। এই জিনিসগুলো আবার আলোচনাটি ফিরে আসবো। আমি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। আব্দুল লতিফ, যেখানে আমরা ছিলাম যে এই যে ডিটেল এরিয়া প্ল্যান, যেটি নিয়ে আসলে বিস্তর একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, অভিযোগ রয়েছে, ভালো দিকও আছে, কিন্তু এই বৈষম্যগুলো আসলে দূর না করতে পারলে তো আমরা পরিকল্পিতভাবে এগোতে পারবো না। সেই জায়গাটা আসলে আপনারা কি প্রত্যাশা করেন? আমরা মাননীয় গৃহায়ণ গণপূর্ত মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা করি যে এই ড্যাবটা যারা আবাসন শিল্পের সাথে জড়িত তাদের সাথে আলাপ আলোচনা করে এটা আবারও রেকটিফাই, এবং যারা প্ল্যানার্স আছে, ডিজাইনার আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে এটা আবারও রেকটিফাই করা উচিত। কারণ যে হারের বৈষম্য করা হয়েছে, আগামী 20 বছর 30 বছর পরে আমি জানি না ঢাকা শহরের অবস্থা কি হবে। যে যদিও তারা এই ড্যাব করে ঢাকা শহরের ডেনসিটি কমাতে চাচ্ছে, কিন্তু একজন প্রকৌশলী হিসেবে আমার মাথায় এটা আসে না যে কিভাবে ডেনসিটি কমাবে, বিল্ডিং কমায় দিয়ে ডেনসিটি কমাবে। তো এখন একটা জায়গায় যদি কর্মসংস্থানের আদার যদি সমস্ত যদি অ্যাক্টিভিটিজ সেই জায়গায় থাকে, আর সেখানে যদি বিল্ডিং নাও থাকে, তাহলে তো মানুষ ওই যে আগে যেরকম নদীর পাশে থাকতো, ঠেকানো যাবে না, আসবেই। কারণ তারা বলতেছে যে এখন দেশের জনসংখ্যা একটা সাস্টেনেবল পর্যায়ে চলে আসছে, জনসংখ্যা বৃদ্ধি। কিন্তু আমরা তো দেখতেছি যে ঢাকার জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে মাল্টিপল হারে, যে সারা দেশ থেকে ইয়াং জেনারেশন যারা পাস করতেছে কর্মসংস্থানের তাগিদে ঢাকায় আসছে, এবং 5 বছর পরে তারা ঢাকাতেই অ্যাকোমোডেট হবে। তো এই বর্ধিত জনগণের চাপ সামলানোর পরিকল্পনা, যেমন মাননীয় প্রধানমন্ত্রী ফ্লাইওভার করতেছে বা আরো অনেক কিছু করছে, করার পরে এখন কিন্তু ট্রাফিক অনেকটাই হয়েছে। যে আগে আমরা গুলশান থেকে মতিঝিলে যেতে 1 ঘন্টার বেশি লাগতো, এখন থেকে 15 মিনিটে যাওয়া যায়, 15 মিনিটেই চলে যাচ্ছে, 10 মিনিট 15 মিনিটেই যাওয়া যায়। কিন্তু আগে এইটা ছিল না। তো এইটা হলো পরিকল্পনা। একটা দেশ যখন ডেভেলপ হবে তখন সবকিছুই ডেভেলপ হতে হবে। তো আমি একটা সেক্টরকে ডেভেলপমেন্ট স্টপ করে দিতে চাচ্ছি, এটা তো হতে পারে না, এটা প্ল্যান হতে পারে না। তো এই জায়গায় কাজ করতে হবে। এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনাদের স্টুডিওর মাধ্যমে রিকোয়েস্ট করি যে এই ফারের বিষয়টা সমন্বয় করার জন্য এখন নির্বাচিত রিহাবকে নিয়ে, এবং যেহেতু আমরা আবাসন সেক্টরের নেতৃত্ব দিচ্ছি, আমাদেরকে নিয়ে প্লাস নগর পরিকল্পনাবিদ এবং আরো যারা আছে সবার সম্মিলিত, রাজুক আছে, গণপূর্ত মন্ত্রণালয় আছে, সবাই সম্মিলিত একটা যুগ উপযোগী করা, যে নট 3 বছর পর পর এটা
রেকটিফাই করা, কারণ 3 বছর পর পর একটা বিল্ডিং বানাইতেই 3 বছর চলে যাচ্ছে। তো 3 বছর পরে যে আবার যদি পরিবর্তন হয়, আমি তো বিল্ডিংই শেষ করতে পারবো না। একটা বিল্ডিং শেষ নাই হয়তো আবার দেখা গেল পরিবর্তন হয়ে গেল, তাহলে আবার কি আমি করব? এটা তাহলে প্রজেক্ট তো শেষ হওয়ার আগে আর নতুন আসলো, এবং এটা রাষ্ট্র লুজার হচ্ছে, জনগণ লুজার। বিষয় নিয়ে আমরা খুব দেখছি যারা জমি কিনছেন বা ফ্ল্যাট কিনছেন তাদের মধ্যে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া খরচ টরচ নিয়ে অনেক আলোচনা আছে, কিন্তু এখানে এখন রেজিস্ট্রেশন করতে গেলে আগে ইটিন থাকলেই হতো। এখন যেটা হচ্ছে কি, আমার রিটার্নের কপিটি যেটি কনফিডেন্সিয়াল, অত্যন্ত সংবেদনশীল জায়গায়, সেই তথ্যটিও আমাকে প্রকাশ করে দিতে হচ্ছে। এটি নিয়ে অনেকেই বলছেন যে আমার তথ্য আমি তাকে কেন দিব, সরকার জানতে পারে। কিন্তু এটি যদি গণহারে সবাই জেনে যায়, সেক্ষেত্রে কিছুটা অসন্তোষ আমরা দেখছি। আপনারা কি এটা নিয়ে ভাবছেন কিছু? অবভিয়াসলি এই জায়গায় আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি যে একটা ব্যক্তির কনফিডেন্সিয়াল ব্যাপার, এটা একজন সাব রেজিস্ট্রার, একজন এসিল্যান্ড বা একজন নায়েব এটা চেতে পারে না। আমি একটা জমির খাজনা দিতে গেলে ইটিন লাগবে, তার ইটিনের ওই স্লিপটা লাগবে যে আমার কত ইনকাম হয়েছে, আমার কত সম্পদ আছে। এই জিনিসটা চাওয়ার কারোর এখতিয়ার থাকা উচিত না। এটা আমি অ্যাসেসমেন্ট করছি কিনা, আমি ট্যাক্স দিয়েছি কিনা, এই প্রত্যয়নপত্রটা হলেই এনাফ, যে আমি গত বছর আমি এটাই এনাফ, এটাই সরকারের চাওয়া উচিত বা সাব রেজিস্ট্রারের চাওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে যে তারা না, আমি অ্যাসেসমেন্ট করছি, সার্টিফিকেট দিলেও তারা মানতেছে না। তারা বলতেছে আপনার সম্পদ বিবরণীর স্লিপটা দেন, যে আপনি কত টাকা ট্যাক্স দিয়েছেন, আপনার ফাইলে কত টাকা হোয়াইট মানি আছে, কত টাকা ব্ল্যাক মানি। এটা আমার মনে হয় এই পর্যায়ে লিক আউট, এতে নাগরিকদের সেফটি সিকিউরিটি বা ওই সুরক্ষিত নাগরিকদের যে সুরক্ষিত তথ্য সুরক্ষিত করার যে বিধান আছে, সেই জায়গায় মনে হয় যে সুরক্ষিত হচ্ছে না। এটি যখন সকলে জেনে যাচ্ছে, আমার তো রিস্ক বেড়ে যাচ্ছে। হ্যাঁ, যে সম্পদশালী লোক, সে একটা ফ্ল্যাট কিনতেছে, এখন এই তথ্যটা লিক আউট হয়ে গেলে সে রেজিস্ট্রি অফিস থেকে বের হলেই তাকে কিডন্যাপ করতে পারে, যে এই লোকটা সম্পদশালী, একে কিডন্যাপ করলে এখান থেকে অনেক কিছু আর্ন করা যাবে। যারা দুষ্ট শ্রেণীর লোকজন তারা এই করবে। তো এটা লিক আউট হওয়া উচিত না। এটা সরকার জানবে, এনবিআর জানবে, কিন্তু এটা সাধারণ পাবলিক, অধিদপ্তর জানবে, আয়কর অধিদপ্তর জানবে, কিন্তু এর অন্যান্য ডিপার্টমেন্ট জানবে, তাদের তো প্রত্যয়নপত্র হলেই আনবে। এনিহাউ এটা আমি প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করব বা সংশ্লিষ্ট নিয়মের মধ্যে আসলে এনবিআর এর চেয়ারম্যানের কাছে। অবশ্যই রাজস্ব প্রয়োজন আছে, কিন্তু রাজস্বের নামে আমি যদি হয়রানি হই, আমার জীবনের ঝুঁকি যদি বেড়ে যায়, সেটি তো আসলে কাম্য নয়। এটা কাম্য নয়, রাইট। আমরা আলোচনার একেবারে শেষ দিকে এসেছি। আমরা অবশ্যই চাই, মানুষের স্বপ্ন নিয়ে কাজ করছেন, মৌলিক অধিকার, দীর্ঘ বছর ধরে এখানে আছেন আপনারা এবং রেবের পক্ষ থেকেও কাজ করছেন। এই যে মধ্যম আয়ের বা স্বল্প আয়ের মানুষের স্বপ্ন নিয়েও আপনাদের কাজ করতে হয়, কিন্তু অনেকটাই তাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। সেটি যেন সহনীয় থাকে, ভবিষ্যতে পরিকল্পনার মাধ্যমে যেন এই সেক্টরে এগিয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের কি প্রত্যাশা রয়েছে? এই জায়গায় প্রত্যাশা তো আমরা ডেভেলপার, ব্যবসায়িক, আসলে এখানে সরকারের কিছু করণীয় আছে। আপনার মাধ্যমে আমি সরকারকে বলতে চাই যে সরকার এবারের বাজেটে এই করছে যে একেবারে নিম্ন মধ্যবিত্ত যারা ওয়ার্কার শ্রেণীর লোক, তাদের জন্য 4,500 অ্যাপার্টমেন্ট করার জন্য ডিক্লেয়ার দিয়েছে টঙ্গী বা গাজীপুরে। এরা এদেশের অর্থনীতির চাকা ঘোরাচ্ছে, আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এদেরকে মনিটর করার জন্য যে বিশাল প্রাইভেট সেক্টর, তাদের জন্য কি আছে? তাদের জন্য যে মিডল ক্লাসদের জন্য যে আবাসনটা, সেই জায়গায় আমরা কাজ করতেছি। তো তাদের দিকে, তারা এই দেশের অর্থনীতির চালিকা শক্তি, যে প্রাইভেট সেক্টর দিয়ে দেশ আগাচ্ছে। তো সেই জায়গায় এই শ্রেণী যারা কর্মসংস্থান করতেছে বা যারা টার্নওভার করতেছে, মধ্যম শ্রেণীর যারা প্রাইভেট জব হোল্ডার, তাদের জন্য আবাসন বা সরকারের চিন্তা করা উচিত। যে সরকারের অনেক খাস জমি আছে, যেমন স্বল্প আয়ের মানুষের জন্য করতেছে। এখন যদি আরো কিছু জমি যদি ডেভেলপারদেরকে দেয়, বেদখল হয়ে আছে বা খাস জমি আছে, যে এইগুলো মিডল ক্লাসদের দিতে হবে এবং সুবিধা দিয়ে যদি দেয়া যায়, ঋণ সুবিধা এবং স্বল্প জমির দাম কমে গেলেই ফ্ল্যাটের দাম কমে যাবে। ফ্ল্যাটের দাম বাড়ার দুইটা কারণ, একটা হলো ম্যাটেরিয়ালের দাম বাড়া, কনস্ট্রাকশন, এটা বৈশ্বিক, এটা সরকারের কিছু করার নেই, কিন্তু ল্যান্ডের দাম ওই জায়গায় সরকারের কিছু করার আছে। সরকার যদি ফ্রি অফ কস্টে ল্যান্ড দেয়, যে সরকারেরও দায়বদ্ধতা আছে যে যারা এই দেশের অর্থনীতির চালিকা শক্তি ঘোরাচ্ছে, তাদের জন্য সরকারের কিছু, যেমন সরকারি চাকরিম্যানদের জন্য সরকার গত বাজেটে 4,000-এর উপরে বাজেট ফ্ল্যাট নির্মাণ করতেছে, অলরেডি এই প্রকল্পটা প্রক্রিয়াধীন আছে। এর জন্য সরকারকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, যে যারা এই দেশ চালাচ্ছে, সচিব বা প্রশাসনিক কর্মকর্তা, কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রাইভেট সেক্টরে, যেমন ব্যাংকগুলি আছে, ডেভেলপার সেক্টর আছে, আরও গার্মেন্টস সেক্টর আছে, এখানেও কর্মকর্তারা আছে, তাদের জন্য সরকারের উচিত যে সুবিধা দেওয়া, যে জমি দিলে আমরা অল্প দামে ফ্ল্যাট দিতে পারতাম। আমরা সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, থ্যাংক ইউ।